মা, তুমি কিভাবে আমাকে বলো একটা 15 বছরের মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চুপ কর ইজহান, তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। মায়াবী হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস না ইজহান, খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা। তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে, তিনি মারা গিয়েছেন 2 মাস হলো। রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন, কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা বাবা। তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস, তারপরও সে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না, কথাটা শুনে আবার কিছু হয়ে যায়। পাগলামো করিস না ইজহান। মায়ের কথা শুনে ইজহান কিছুটা নত হলো। ইজহান শেখ বাবা মায়ের বড় সন্তান, তার একটি ছোট বোনও আছে। ইজনিয়া শেখ ইনেন আপাতত মেডিকেলে পড়ছে, ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। ইজহান পেশায় একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। ইজহানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। আর ইজহানের মা মুনিরা শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী। ইজহান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধপাধপ পা ফেলে রুম ত্যাগ করলো। মুনিরা বেগম হাসছেন, এই হাসি যেন তৃপ্তিময়। মুনিরা বেগম তিনিও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর ইজহান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো। গ্রামে তার বিয়ে হবে। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতেও তার বন্ধুর কোনো রকম সংসার ছিল, এখন সেও নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের ওপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে, তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার বর চলে এসেছে, কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে যাবে। পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল। বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে জানি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মাতাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর ইজহান আর পদ্মর বিয়েটা শেষ হলো। এখন বিদায় দেওয়ার পালা। পদ্ম বেঘরে কান্না করছে। ইজহানের বোন ইজনিয়া পদ্মর হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজহানের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার সময়, এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটার এ দশা। বাবা হারা মেয়ে আমার, তুমি একে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার মেয়েটা যেন ভালো থাকে। জি। ইজহান গম্ভীর কণ্ঠে জবাব দিল। অতঃপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতেও পদ্ম কান্না করছে। সে ইজহান এবং আরেক পাশে পদ্ম। কান্না থামিয়ে একবার ইজহান আরেকবার ইজনিয়ার দিকে তাকালো। ইজহান বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না। হঠাৎ ইজনিয়া বলে উঠল, কিছু বলে ভাবি? আপু, আমি একটু পানি খাবো। ইজনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল। পদ্ম ঢকঢক করে পানি 1 বোতল খেয়ে ফেলো। পদ্ম পানির বোতল ইজনিয়াকে দিয়ে ইজহানের দিকে তাকালো। ইজহানের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো ইজহানের মুখে পড়ছে। পদ্ম মনে মনে ভাবলো, এত সুন্দর পুরুষটাকে বিয়ে করলো। কি সুন্দর চেহারা, গালে চাপদাড়ি, চোখে চশমা। পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ। পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইজনিয়া পদ্মের কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন এত বেশি দেখো না, একেবারে বাসর ঘরে দেখো মন ভরে। ইজনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেল। দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই পাশে আসলো। এর মা মুনিরা বেগম দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন। কী সব নিয়ম আছে সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি। এগুলো না শেষ করেই উপরে চলে গেল। এই বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন। সব নিয়মকানুন শেষ করে ইজনিয়া পদ্মকে নিয়ে ইজহানের রুমে গেল। প্রায় রাত 12টা বেজে গিয়েছে। ভাবি, তোমার লাগেজে সব জামা কাপড় আছে, তুমি ফ্রেশ হয়ে পরে নিও, আমি যাই, প্রচুর ক্লান্ত আমি। কথাটি বলে ইজনিয়া বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো। আর তখনই পদ্ম তার হাত ধরে ফেল। বেশ আকুতি করে বলল, আপু, আমি কখনই একা ঘুমাইনি, আমার ভয় লাগে। সবসময় আমার সাথে আমার ছোট বোন ঘুমাতো। তুমি একা কোথায়? ভাইয়া আছে তো?
ইজনিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল। সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে শুনে কেমন শরীরে কাঁটা দিয়ে উঠল। না না আপু, আমি একটা ছেলের সাথে ঘুমোতে পারবো না। তো তোমার বর, খাঁটি বাংলায় যেটাকে বলে স্বামী, আজকে থেকে তার সাথে তোমার ঘুমাতে হবে। ওনার সাথে ঘুমোতে হবে? ইজনিয়ার কিছু বলতে যাবে তখনই ইজান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেয়ারের দিকে মনে হচ্ছে মাত্র শাওনি এসেছে। ইজনি আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিতে আসলাম। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? না, এই তো যাচ্ছে। বলে ইজনিয়া চলে গেল। ইজনিয়া চলে যাওয়ার পর ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইজানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো। নাম কি তোমার? ইজানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজান হালকা ধমকে সুরে পড়ল, কথা বলতে পারো না? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইজানের ধমকে আমতা আমতা করে পড়ল। পদ্ম। ইজান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। জি হ্যাঁ। জানো আমি তোমার কত বড়? জি না। এটা জানো না? না। 14 বছরের বড় আমি তোমার। কেন বিয়ে করলে? ইজানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায়। আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। মা বললো আর বিয়ে করে ফেললে? বাহ। ইজানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি, তার উপর আবার ইজানের এসব কথা। কাছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। সাথে যে আপনি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছেন না, ভালোই করেই দেখতে পাচ্ছি। পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলো। ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে। সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে জানে না তার স্বামী তার থেকে বয়সে কত বড়। হাই, এ কোন মেয়েকে বিয়ে করলো ইজান? হসপিটালের কোনো লোক যদি জানে ইজান তার 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার মান সম্মান কিছু থাকবে না। একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইজান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সানায়া কল দিল। সেও ইজানের মতো সিনিয়র ডাক্তার। এত রাতে সানায়ের কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজান। মেয়েটা প্রায়ই এই কাজ করে। ইজান কলটা রিসিভ করলো। হ্যালো ইজান শেখ, কী অবস্থা আপনার? ভালো। হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ জানতে পারে কি? আমি তো প্রায়ই এই কাজ করি, আপনি কি জানেন না নাকি? আচ্ছা। এটা বলে ইজান ফোন কেটে দিল। ইদানিং সানায়ের অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজানকে। শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো। আবারও সে শাড়ি পরেছে। শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই এভাবে পরেছে। আবার শাড়ি পরেছো কেন? তোমাকে কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি? 3 পিস দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। শাড়ি তো পরতে পারো না, দেখে তো মনেই হচ্ছে কেউ জোর করে পরিয়েছে। আসলে কখনো পরা হয়নি তো তাই। ইজান মুখ ঘুরিয়ে ফেল। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে। ইজান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়ল। পদ্ম লাইট অফ, খুব ভয় পেয়ে গেছে। যেন কেউ আশপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছু দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে। একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল। এই তো খাট, এই পাশে ইজান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারল না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরেছে। পদ্ম শুয়ে শুধু মনে মনে একটি দোয়াই করতে লাগলো, ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে, আর সে যেন ইজানের ধারে কাছে না যায়। ঠিক সকাল 7টায় ইজানে ঘুম ভাঙল। প্রতিদিন ইজান এই সময়টাতে ঘুম থেকে ওঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার। কথায় আছে না, মানুষ অভ্যাসে দাস, ঠিক সেরকমই। ইজান দেখল তার বুকের উপর শাড়ি, দেখেই থমকে গেল। পাশে তাকিয়ে দেখল পদ্ম তার পাশে শুয়ে আছে। পদ্মের মুখের উপর চুল পড়ে আছে, যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না। ইজান খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল। তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল।
ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নাস্তা সেরেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে। রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো। ইজান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে। ইজান চুপচাপ ডাইনিংয়ে বসলো। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। মা, নাস্তা দাও। মুনিরা শেখ ইজানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো। হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন, ইজানের দিকে তাকাচ্ছেনও না। মুনিরা শেখ ইজানকে নাস্তা দিতে দিতে বললেন, আজ হসপিটালে যাবি? হ্যাঁ, কেন? প্রতিদিন যাই, দেখো না। আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন? ইজানের কথাই মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। কি ভাবলেশীন কথাবার্তা। সবেমাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি? আজ না গেলে হয় না? না মা, হয় না। আর আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি, আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে। তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ইজান খাবার বন্ধ করে দিল। ঘুমাচ্ছে। আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসায় আসলে কাল সকালেই ওখানেই চলে যাব। ইজানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন, পদ্মকে নিবি না? ও ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং স্ত্রীর কথা শুনছিলেন। পদ্মকে নিয়ে ইজানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে ওঠেন, তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে, এটাই শেষ কথা। ঠিক আছে, আমি পদ্মকে আমার সাথেই নেব। বিয়েটা আমি করেছি, কিন্তু বিয়ে করতে জোর করেছো তুমি, ঠিক আছে? সেটা অন্তত ভুলে যেও না বাবা। আর মা, আসছি আমি। মুনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। ইজান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মুনিরা শেখ তার স্বামীর পাশের ছোপেই বসলেন। আচ্ছা, আমি বলি কি, পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন। সব কিছুই তো তোমার ইচ্ছাতে হচ্ছে, এটা না হয় আমার ইচ্ছাতে একটু হোক। ইজান সারাদিন হসপিটালে থাকবে, পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি? ওর মন টিকবে ওইখানে বলো? সবেমাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা, শহরের কিছুই চেনে না। যদি ওখানে ওর একা থাকতে কোনো সমস্যা হয়? পদ্ম কি সারা জীবন আমাদের সাথে থাকবে? ওর তো একাই থাকা লাগবে। আর না হয় ইজহানের বাসায় তুমি 2-1 দিন থেকে এসো। বুদ্ধিটা খারাপ না। হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মুনিরা শেখের। ঠিক বলেছ, আমি থেকে আসবো ওই বাসা থেকে। ঘড়ির কাঁটা যখন 9টা 20 তখন পদ্মের ঘুম ভাঙল। ডুলমুল হয়ে উঠে বসেছে সে, হাত দিয়ে চোখ ডলছে। দু হাতে তার চুলগুলো খোপা করে নিল। পদ্মের একটা অভ্যাস, ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে। পদ্ম ইজানের রুম ভালো করে দেখছে। এক দেওয়ালে ইজানের অনেক বড় একটা ছবি, দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর ইজান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে। ইজানের গ্যাস দাঁতও আছে, যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। পদ্ম মুগ্ধ নয়নে ইজানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো, কিন্তু বিছানার দিকে আবারও তাকালো। আচ্ছা, মানুষটা কোথায়? ঘুম থেকে উঠে তাকে তো দেখলাম না। এসব ভাবতে ভাবতেই পদ্ম ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইজনিয়া দাঁড়িয়ে আছে। ইজনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশি হলো, কারণ তার শাড়িটা এলোমেলো হয়ে আছে। ইজনিয়া ঠিক করে দিতে পারবে। দ্রুত পায়ে ইজনিয়ার সামনে দাঁড়ালো। ইজনিয়া পদ্মকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। এ কি, এই অবস্থা কেন তোমার? পদ্ম তোতা পাখির মতো উত্তর দিল, আপু, কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম। শাড়ি ঠিক মতো পরতে পারিনি, আমি কখনো পরিনি। তোমাকে শাড়ি পরতে বলেছিল কে? আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পরে শাড়ি পরে, তাই আমিও পরেছি। তুমি যে এভাবে শাড়ি পরেছ, ভাইয়া কিছু বলেনি? ইজনিয়া সন্দেহের দৃষ্টিতে প্রশ্নটি করল। না আপু, উনি কিছু বলেনি। আমার শাড়িটা একটু ঠিক করে দিবেন আপু? অবশ্যই দিব। আর শোনো, তুমি আমাকে তুমি তুমি করে বলো, ঠিক আছে? জি আচ্ছা। ইজনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে। পদ্ম বেশ নিচু কণ্ঠে ইজনিয়াকে প্রশ্ন করলো, আপু, ওনার নামটা আসলে কি? উনি কি করে? আচ্ছা আপু, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন? ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল। পদ্ম তার স্বামীর নাম জানে না, বিষয়টা একটু বেশি হাস্যকর না? তোমার ওনার নাম ইজহান শেখ।
সে একজন মেডিসিন স্পেশালিস্ট, মানে ধরে নাও একজন ডক্টর। আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে। আপু, তোমার ফোনে এখন কয়টা বাজে? 9:35 কেন? এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন? আর এখন কি কোনো রোগী আসবে নাকি? ইজনিয়া আবার হেসে দিল পদ্মের কথা শুনে। এখান থেকে হসপিটালে যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর, আই মিন মেডিকেল অফিসার, তাই ওদের একটু আগে হসপিটালে থাকা লাগে। বুঝছো সুন্দরী? জি আপু। ইজনিয়া এবার মজা করতে পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। তুমি আমার নাম জানো তো? পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল। আসলে সে তো তার ননদের নামও জানে না। এই লজ্জার কথা কাকে বলবে? না আপু। ইজনিয়া হাসতে হাসতে শেষ। আমার নাম ইজনিয়া শেখ। তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো। হ্যাঁ, আচ্ছা, এখন নিচে চলো, বাকি কথা পরে বলবো তোমাকে। অনেক বেলা হয়ে গিয়েছে, এখনো নাস্তা করে, মা বকবে, তাড়াতাড়ি চলো। ইজনিয়া পদ্মকে নিচে নিয়ে চলে আসলো। ডাইনিংয়ে এক মহিলা খাবার বাড়ছে। ইজনিয়া মুনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য, কারণ তিনিও এখনও নাস্তা করেনি। একই টেবিলে পদ্ম আর ননদ এবং তার শাশুড়ি বসলো। খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল। পদ্ম শুধু কথার উত্তর হিসাবে হেসেছে। শোনো পদ্ম, ইজহান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর ঘুমে থাকো না কেন, উঠে যাবে, বুঝছো? ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করবে, তারপর দিবে। এরপর না হয় ও হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমাবে। দেখো, তোমার বয়স কম আমরা মানছি, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে। তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে, শিখে নিতে হবে। জি মা, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি। আজকে কেন দেরি হয়ে গেল বুঝলাম না। পদ্ম মাথা নিচু করে কথাটি বলল। সমস্যা নেই। আর তোমার লাগেজ যদি গোছানো না থাকে তাহলে গুছিয়ে নিও, কাল ইজহান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে। পদ্মের কাশি উঠে গেল। কাশতে কাশতে অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি চলে এসেছে। ইসনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল। মুনির শেখ পদ্মের এই অবস্থা দেখে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল। পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের। ঠিক আছে তুমি? পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল। এখনও চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছছে পদ্ম। জি মা, ঠিক আছে। হঠাৎ এমন হলো কেন তোমার? মা, আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটের যাওয়ার কথা শুনে। দাঁত কেলিয়ে মুনিরা শেখকে উত্তর দিল ইসনিয়া। মুনির শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেল ইসনিয়ার। শোনো পদ্ম, আমিও যাব ওই বাসায়, কয়েকদিন থেকে আসবো। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই, সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে। এত বেশি টেনশন নিও না। পদ্ম নিঃশব্দে হাসল। পদ্মের হাসি দেখে মুনিরা শেখ বেশ খুশি হলেন। তিনি পদ্মের পাশে চেয়ারে দাঁড়ালেন, পদ্মকে জড়িয়ে ধরলেন। পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে। পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে। ইজহান তার কেবিনে বসে আছে। লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনও। ইজহান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে। প্রতিদিন এত চাপ থাকে তার, সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ। হঠাৎ ইজহানের কেবিনে সানায়ের আগমন ঘটল। সানায় ইজহানের সামনাসামনি চেয়ারে বসলো। ইজহান তার চেয়ারে শরীরটা হেলিয়ে দিল। সামনে থাকা কলমটা ঘোরাচ্ছে, তার দৃষ্টি সানায়ের দিকে। কি ব্যাপার শেখ সাহেব, এখন ফোন দিলে যে ফোন কেটে দেন? কাহিনী কি বুঝি না কিছুই। আপনি আমাকে ঠিক কখন ফোন দেন? 1-2টার সময় তো দিই। তখন মানুষ কি করে? ইজহান চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো সানায়াকে। সাধারণত সব মানুষ তখন ঘুমায়, কিন্তু আপনি তো আরও পরে ঘুমান। আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে না, আসলে ওই সময়টায় নিজেকে একা রাখতে পছন্দ করে। আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবে নিজান শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানায়া। লাঞ্চ টাইম শেষ, আবার অন্য একদিন খোঁজ গল্প করতে আসবেন, ঠিক আছে? আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে ইজহান? আসলে কিরকম বুঝতে পারছি না। ইজহান বুঝে না বোঝার মতো করে বলল। যাই হোক, বাদ দিন। 1 মাস পর হসপিটালে সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে গেট টুগেদার হবে। আপনি থাকবেন তো? পরেরটা পরে ভেবে দেখব,
এখন আমি রোগী দেখা স্টার্ট করব। আপনি চাইলে আসতে পারেন। কথাটি সানায়ের বেশ গায়ে লাগলো। কেউ এভাবে বলে নাকি? আজব তো, তার মধ্যে একটা সুন্দর মেয়েকে ইজান পাত্তা দিচ্ছে না। বিষয়টা বেশ সন্দেহজনক। ইজান কেন বোঝে না সানায়ের যে তার খুব পছন্দ। সানায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, না হলে জানি আবার কি বলে ফেলে। তার একটা মান সম্মান আছে তো। সারা দুপুর বিকাল ইজনিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্মে কিন্তু ভালোই লেগেছে। আসলে পদ্ম এরকম কথা বলা মানুষকেই পছন্দ করে। সে প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না। আবার কি না কিভাবে। ইজনিয়া একটা বন্ধুসুলভ মেয়ে, তার কথা দেখেই বোঝা যায়। রাত 8টায় পদ্ম আর ইজনিয়া রাতের খাবার খেয়ে ফেলো। ইজনিয়া চলে গিয়েছে পড়তে, আর পদ্ম ইজানের রুমে এসেছে। গ্রামে হলে এতক্ষণ ঘুমিয়ে যে, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাটে বসে আবার সেই ছবিটার দিকে তাকালো। ছবিটার দিকে তাকালে পদ্মের জানি কেমন কেমন লাগে, যেন ইজান তার দিকে তাকিয়ে হাসছে। একটু একটু করে লজ্জা লাগতেও শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটা 8:34। এখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে পারছে না, এবার শুয়েই গেল। সকালে শাশুড়ি বলেছিল ইজান যখন হসপিটালে যায় তখন যেন সে উঠে। এই কথা চিন্তা করে পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10:30। ইজান বাসে আসলো। উপরে ওঠার সময় মুনিরা শেখ বলেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা কেউ এখনও খাননি। ইজান কথা মতো তাই করলো, কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ইজান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এ মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতের খাবার খেয়ে ইজান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো খাটের এক পাশে, পদ্ম আরেক পাশে ইজান নিজের মতো ফোন দেখছে, পদ্মের দিকে তাকাচ্ছে না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ইজান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে। এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত এমনটা মনে হয়নি বৃষ্টি আসবে। ইজান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগ মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয়। ঘুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে উঠে বুঝতে পারলো বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজে তো তার ভয় হচ্ছে। গ্রামে থাকলে তার মা আর তাদের 2 বোনকে জড়িয়ে ধরে বসে থাকতো। এখন কি হবে? পদ্ম দেখছে বারান্দায় ইজান দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে ইজানের পেছনে দাঁড়ালো। ইজান পদ্মকে খেয়াল করেনি, তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ইজানের টি-শার্ট টেনে ধরলো। ইজান পিছনে ফিরে তাকিয়ে দেখলো পদ্ম চোখ বন্ধ করে মুখ কাচুমচু করে রেখেছে। ইজান পদ্মের হাত ধরে টেনে ওর পাশে দাঁড় করালো। বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে। জি হ্যাঁ। আবারও মেঘ ডাক দিল। পদ্মের পর চোখ বন্ধ করে ইজানের টি-শার্ট চেপে ধরেছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জড়িয়ে ধরবো তোমাকে? রাতের আকাশে মেঘ বোঝা যাচ্ছে না কিছু। চারদিক এমনিও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারিদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইজান পদ্মর দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে ইজান ভালো করেই খেয়াল করেছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইজান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলেছে, আমার ভীষণ ভয় করছে। বলে পদ্ম জড়িয়ে ধরেছে ইজানকে। ইজান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরে সোরে জড়িয়ে ধরেছে। বোঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইজানের বুক সমেত। ইজান মনে মনে বলল, বয়সও ছোট, উচ্চতায়ও। আচ্ছা, ইজানের এমন কেন লাগছে? পিছিয়ে একটা মেয়ের সংস্পর্শে এসে। ইজানের জীবনের প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইজান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হক চুকিয়ে গেল। লজ্জে সে ওখান থেকে চলে আসছে। বেশি চিন্তাভাবনা করতে পারল না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইজান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইজান লিভিং রুমের সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই এখানেই শুয়ে পড়ল। সকাল 7টা। আজ শুক্রবার। ইজানের ছুটি, হসপিটালে যেতে হবে না তার, তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ইজান একটু বেশি সময় ঘুমায়। ইজান ঘুমাচ্ছে। মুনিরা শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে। মুনিরা শেখের বেশ খারাপ লাগছে।
হয়তো ইজান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজই তিনি ইজানের সাথে কথা বলবেন, তারপর তার একটা ব্যবস্থা তিনি করবেন। ইজানের ঘুম ভেঙেছে আড্ডায়। ইজান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ইজান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ইজানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছেন। ইজান তার বাবার পাশের সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ইজানের সাথে কথা বলছে না, কিন্তু ইজান তো তার কথা রেখেছে, তাও কেন এত তেজ দেখাচ্ছে ইজান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ইজানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি। ইজান মাথা তুলে পদ্মকে দেখলো। মাথা নিচু করে পদ্ম কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইজানের দিকে তাকাচ্ছে না। ইজান কফিটা হাতে নিল। পদ্ম ইজানের হাতে কফি দিয়ে রান্নাঘরে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মুনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানিয়ে শিখিয়ে দিয়েছেন। যে কফিটা পদ্ম বানিয়েছে সেটাই আবার উনি ইজানের জন্য পদ্মর হাত দিয়েই পাঠালেন। প্রথমে তো বলেছিলে বিয়ে করবে না, বিয়ে না করলে এই সময় কে কফি বানিয়ে এনে খাওয়াতো? হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলো ইজানকে। এই বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে খায়। কিন্তু ইজান কোনো ভ্রুক্ষেপ করল না হুমায়ুন শেখের কথায়। সে জানে তার বাবা তাকে খোঁজে দিয়ে কথাটি বলেছে, আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময়ে এসব অযুক্তিযুক্ত কথার উত্তর দেয় ইজান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্নাঘরে, তাই ফোনটা নিয়ে ওখানেই গেল। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে কথা বলতে বলল। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকিয়ে আসছিল, চোখে পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ইজান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে দিল ইজানকে। ইজান তার মাকে বলছে, মা, আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। তোমার সাথে আমার কিছু কথা আছে ইজান। পদ্ম, তুমি একটু এদিকটায় থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ল। ইজান পদ্মের দিকে তাকালো। মুনিরা শেখ ইজানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। শোনো ইজান, তুই সত্যি কথা বলবি? আমি যা যা বলবো তুই শুধু সোজাসাপটা উত্তর দিবি। ইজান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ইজানের চোখে মুখে একরাশ বিরক্তি। মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবে? ইজান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে তুই তো বলছিস ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছি, তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন ইজান, কেন? তুই শুধু একবার বল, তুই মেনে নিতে পারিসনি? মুনিরা শেখ বেশ ব্যস্ত হয়ে গেছেন। ইজান শান্ত গলায় উত্তর দিল। আচ্ছা, আমি যদি বলি যে মেনে নিতে পারিনি, তাহলে কি হবে? মুনিরা শেখ থমকে গেছেন ইজানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই? মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ইজান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলিনি যে মেনে নেওয়ার চেষ্টা করব না। মুনিরা শেখ এবার খেপে গেলেন। সোজাসাপটা বলতে পারিস না? আরে মা, শান্ত হও তো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব, এবং ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। ছেলের কথাই মুচকি হাসলেন মুনিরা শেখ। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করে না। ইজান তার বেশ শখেরই একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথমে ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমাকে যে আজকে ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে? এক কথা আর কতবার বলতে হবে বলো তো? নিবি কিনা সেটা বল। হ্যাঁ, ওকে আমার সাথেই নেব, যেখানেই যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ইজান। আর শোন, আমিও যাব তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে একেবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? আচ্ছা, নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে, আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে। 1 মিনিট লেট করবো না কিন্তু, মনে রেখো। আচ্ছা বাবা, বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসেই যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইজনে রেডি করিয়ে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে,
তাও ইজনেয়া বলল সে রেডি করিয়ে দিবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম, ইজনেয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইজানের তো যে কথা সেই কাজ, সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়িঘড়ি করে মুনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মুনিরা শেখের লাগেজ আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মুনিরা শেখ বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মুনিরা শেখের কথাই মুচকি হাসল পদ্ম। ইজান এখনও পদ্মকে খেয়াল করেনি, সে সামনে বসেছে আর মুনিরা শেখ পদ্ম পিছনে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরও অনেক আগেই বাসে চলে আসতো তারা। এই জ্যামে সবাই বিরক্তও লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সব গাড়ি একসাথে আটকে থাকা এটা প্রথম দেখেছে, তাই হয়তো ভালো লেগেছিল তার। বাসে এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মুনিরা শেখ। ইজান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল উপর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমের সোফায় বসে পড়ল। এই বাসাটাও অনেক সুন্দর, সব সাজানো গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেওয়ালে ইজানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোই দেখছে। ইজান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইজান। পদ্ম, রুমে আসো। কথাটি পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? ইস, না ডাক দিলে হতো না? এখন সে কিভাবে যে ওই রুমে যাবে? অনেক চিন্তা করে রুমে ঢুকেছে পদ্ম। জি, কিছু বলবেন? ইজান মুখ ওই দিকে রেখে বলল, বাইরে কি করছিলে? এত দূর থেকে এসেছো, ফ্রেশ হবে না? জি। ইজান আর উত্তর দিল না। পদ্ম ইজানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইজান কিছু বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মুনিরা শেখের রুমে গেলেন, তিনিও শুয়ে আছেন। পদ্মের একটু বিরক্ত লাগছে, সবাই এমন শুয়ে আছে কেন? মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে, তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর। না তো। মুনিরা শেখ বলেন, ইজান কি করছে? শুয়ে আছেন দেখছি। মা ছেলের একই দশা দেখছি। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে মুনিরা শেখ ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বলেন, চলো পদ্ম, আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মুনিরা শেখ রান্না করলেন। রান্না করার সময় পদ্ম যে কত শত প্রশ্ন করেছে মুনিরা শেখকে, তিনি একটু বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মর সাথে। মাঝে মাঝে মুনিরা শেখ পদ্মকে ইজানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবার উকি দিয়ে দেখে যায় ইজানকে। মহাশয় ঘুমাচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মুনিরা শেখ খাবারের পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ইজান পদ্মের কাছে এসে পড়ল। খাবার শেষ করে রুমে যাবা? পদ্ম শুনে মাথার নাড়ল। মুনিরা শেখ খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছেন। ইজানের কথা মতো পদ্ম রুমে গেল। ইজান কিসব করছে কাগজে। পদ্ম সেটা না বুঝে অবুঝের মতো শুধু চেয়ে রইল। ইজান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো। খাটে বসলো সে। পদ্মকে বলল বসার জন্য। পদ্ম বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইজান একেবারে পদ্মর সামনে এসে বসলো। এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না, তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ইজান কিছুটা ধমক দিয়ে বলল, শুনুনি কি বলেছি? আর মাথা উঠাও। পদ্ম মাথা উঠালো। ইজান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মা যে বলল মায়াবী চেহারা, ঠিক তাই, ফর্সা বেশি, বুড়োগুলো চিকন। দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালি এমন। এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েদের চুল খুব বেশি লম্বা থাকে। ইজানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মর খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেলল। সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল, তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারা দিন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মর হাসি দেখে ইজানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি বুড়ো বর পেয়েছো, সেটা নিয়ে কিছু বলবে না? মানে তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মর হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আটকে উঠেছে। এসব কি বলছেন উনি? তার বিয়ে হলো কয়েকদিন হয়েছে, এরই মাঝে উনি এসব বলছেন?
কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউ জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বড় বর পেয়েছি সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইজান চুপ করে আছে। পিচ্ছি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইজান। বুঝলাম। আচ্ছা, আমি একটু তোমার আরেকটু কাছে গিয়ে বসি, হ্যাঁ? এটা বলে সত্যি সত্যি ইজান পদ্মের একদম কাছে এসে বসলো। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে যেতে চাইলো, কিন্তু সে মুহূর্তেই ইজান হাত টেনে ধরলো। পদ্মকে একেবারে তার সাথে মিশিয়ে বসলো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, জড়তা কাটাও পদ্মা, আমার সাথে কথা বলো। আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও তুমি। পদ্ম কাছমাচু হয়ে বসে আছে। তার ভালো লাগছে না ইজানের স্পর্শ। পদ্ম ইজানের হাত সরিয়ে দিল। ইজান অবাক হয়ে গিয়েছে। সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে, আর পদ্ম এসব আচরণ করছে। নিজের কাছে নিজে ছোট হয়ে গেল ইজান। দুঃখিত, আমি এভাবে অভ্যস্ত নই। ইজান বুঝলো পদ্মকে বাচ্চা মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইজানকে। ইজান দূরে সরে আসলো পদ্মর কাছ থেকে। সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে। সে এখন কি বলবে সেটাই ভাবছে, মাথায় কিছু আসছে না। কি বলবে খুঁজে পাচ্ছ না, তাই না? পদ্ম তাকালো ইজানের দিকে। সে আশ্চর্য হয়ে গিয়েছে ইজান কিভাবে তার মনের কথা বলে দিল। আচ্ছা, সেগুলো না হয় বাদ দিলাম। তুমি পড়াশোনা করেছো কত দূর? আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হওয়ার পর আমি তো এখানে চলে এসেছি, তাই আর। এটুকু বলে পদ্ম থেমে গেল। ইজান বুঝেছে মেয়েটা পড়াশোনা করত। এখন আর করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? আপনারা যদি অনুমতি দিন তাহলে করব, কিন্তু এখান থেকে আমাদের গ্রামে অনেক দূর। কিভাবে যে আসবো আবার যাব। বউকে অশিক্ষিত রাখবো নাকি? হ্যাঁ, এতটাও অমানুষ না আমি। আমি তোমার মা বাবা সবার সাথেই কথা বলবো। তোমার ওই স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুল দেখে ভর্তি করিয়ে দেব। এক প্রকার লাফিয়ে উঠে পড়ল। না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরে কোনো কিছুর সাথে আমি পরিচিত নই, আমার ভয় লাগে। হ্যাঁ ম্যাডাম, আপনার তো সব কিছুতেই ভয় লাগে। একটু মেঘের আওয়াজ হলে, আমাকে দেখলে, আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান। এরকম লেখা ছিল আমার কপালে। আল্লাহ! পদ্ম একেবারে মনমরা হয়ে গেল। ঠিকই তো, একটু বেশি ভয় পেয়ে পদ্ম। আচ্ছা পদ্ম, বিয়ের আগে কখনো প্রেম করেছো? না মানে করতেই পারো, নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথাটা একটু শুনি আর কি। পদ্ম থতমত খেয়ে গেল। কিসব বলছে এই লোক? না, এই বিষয়ে কোনো ধারণা ছিল না আমার। আমি কখনো এসব করিনি। ইজান হেসে দিল পদ্মের কথা শুনে। যাক, তাহলে আমিই হব তোমার প্রথম প্রেম, তোমার প্রথম ভালোবাসা। কি বলো? পদ্ম হালকা লজ্জা পেল। ভালোবাসা, প্রেম এসব নিয়ে সে অবগত নয়। আচ্ছা, তুমি এখন ঘুমাও, আমি তো ঘুমিয়েছি। আমি এখন একটু বাইরে যাব। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কোথাও যাবেন? ইজান হাসলো। আস্তে আস্তে পদ্মের ভিতরে তার বিষয়ে একটা অধিকার জন্ম নিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সব কিছু স্বাভাবিকভাবেই মেনে নিবে দুজনেই। এই তো একটু বাইরে যাচ্ছি, তুমি যাবা? পদ্ম মাথা নাড়িয়ে জানালো সে যাবে না। পদ্ম শুয়ে পড়ল। ইজান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল, আর বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞেস করলে বলতে সে বাইরে গিয়েছে একটু। আজ হসপিটালের সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারই সবাই এমন একটা প্ল্যান করে রাখে, সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা। এটা সবাই উপভোগ করে, বিশেষ করে সানায়া, কারণ সেই দীর্ঘ সময়টাই সে ইজানের পাশে পাশে থাকতে পারে। আচ্ছা না, রেডি হয়ে ইজানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায় ইজানও, তাই করলো। কারোর কথা ফেলতে পারে না। সানায়া মাঝে মাঝে এই আবদারটা করে, আর ইজানও সানায়ের কথা রাখে। ইজানের গাড়িতে উঠে সানায়া বলছিল, সাদা শার্ট পরার কী দরকার? এমনিও সুন্দর, আরও সুন্দর লাগে। কোনো মেয়ে মুখ লাগিয়ে দিতে পারে তো। ইজান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো? সে আপনার রূপের রহস্য আপনি জানেন। এসব সিক্রেট কথা কি আর আমাদের বলেন নাকি? বেশ একটা ভাব নিয়ে কথাটি বলল সানায়া। সেটাও কথা, আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে আলোচনা করি না। আপনার সাথে ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ম্যাচিং পরার কি দরকার?
আলাদা ব্যাপার, আপনার জানতে হবে না, কিন্তু সত্যি কথা খুবই সুন্দর লাগছে আপনাকে। কি আর বলবো, এত বেশি ভালো লাগছে। মাশাল্লাহ বলুন, না হলে আমার আবার বিয়ে হবে না। সে আপনার এক সুন্দর চেহারা থাকলেও হবে, না থাকলেও হবে। আপনার জন্য এক সুন্দর মেয়ে অপেক্ষা করে আছে। ইজান শুধু হেসেছে সানায়ের কথায়। তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, উত্তর না দিলেও চলবে। রেস্টুরেন্টে ইজান সানায়া একসাথে ঢুকলো। কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হসপিটালের বেশ কয়েকজন ডক্টর ধরে নিয়েছে ইজান সানায়াকে বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলে উঠল ইজান আর সানায়া বিয়ে কবে করবে। এই কথাটা ইজানের থেকে সানায়ার বেশি উপভোগ করছে। ইজান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টাকে ইজানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বললেন, ইজহান সাহেব, আপনি কি আসলেই সায়ানাকে বিয়ে করবেন? ইজান হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে, দেখি ম্যাডাম রাজি হয় নাকি, না হলে তাকেই বিয়ে করব। ইজানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল। চমকে ওঠার কথা, কারণ ইজানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি যে সে আবার একটা মেয়েকে পছন্দ করতে পারে। ইজানের কথা শুনে সানায়া বেশি চমকে উঠেছিল। সানায়ের ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক এই কারণে কি ইজান তাকে পাত্তা দিত না? ইজান আর এই টপিক নিয়ে কথা বলছে না, এবার সবাই অন্য কথা বলছে। ইজান কিছুক্ষণ পরপর আর চোখে সানায়ের দিকে তাকাচ্ছে। সানায়া একেবারে চুপ করে আছে, বোঝাই যাচ্ছে খুব বড় ছ্যাঁকা খেয়েছে সে। সানায়া কিন্তু ইজানের পাশেই বসেছে, প্রতিবারই সে এমন করে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে, সানায়া শুধু চামচ নাড়ছে, খাচ্ছে না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলে ঠিক করেছে, কিন্তু সানায়া চলে গেল। সবাই ওকে থাকতে বলল ওদের সাথে, কিন্তু সে চলে গেল। এ বিষয়ে ইজান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি, সে নিজের মতো ফোন চাপছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠল। ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মুন্নিরা শেখের কাছে গেল। তিনি সোফায় বসে বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মুন্নিরা শেখ বলেন, ঈশান কোথায় গিয়েছে জানো? না, তবে বলে গিয়েছে উনি বাইরে যাবেন, আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি। আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। আমাকে ডাকেননি কেন? এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যায় মুনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি করতো সেসব কথা বলছে। মুনিরা শেখ পদ্মের কথা শুনে হাসছে। কি সহজ সরল কথাবার্তা পদ্মের। মেয়েটা আসলেই খুব সুন্দর মনের। কথা শুনলেই বোঝা যায় তারা দুজন মিলে নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে, তাদের গ্রামের পাশের বাড়ির চাচির ঘরে দেখতো। পদ্মের মা টিভি আনার কথা বলেও পদ্মের বাবা অনুমতি দেননি। রাত প্রায় 10টা হয়ে যায়। ইজান মুনিরা শেখকে কল করে বলেন তার আসতে দেরি হবে, তিনি আর পদ্মে যেন রাতের খাবার খেয়ে নেন। পদ্ম মুনিরা শেখের রুমে গিয়ে বসলো। ওর কাছে একা থাকতে ভালো লাগছে না। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? না মা, আসলে ভালো লাগছে না এখন, আর ঘুমও আসছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলি, শোনো। জি বলুন। ইজানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলে তো ইজানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে এখন সেটা তার শাশুড়িকে বলবে? তাও সে আমতা আমতা করে বলল, জি সব ঠিক আছে। মুনিরা শেখ বিশ্বাস করলেন না, কারণ তাকে ইজান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকেই একেবারে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ইজানের আশেপাশে থাকতে চায় না, এটা বেশ খেয়াল করেন মুনিরা শেখ। মুনিরা শেখ জানেন, কিন্তু পদ্মকে বুঝতে দিলেন না সেটা। তাহলে তো ভালোই। মুনিরা শেখ কিছু বলেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজকে একজন গুরুজনের কাছে মিথ্যা বলেছে, সেটা নিয়ে খুব খারাপ লাগছে। মিথ্যা কথা না বললেও পারত, কিন্তু সত্যটা শোনার পর যদি তার শাশুড়ি তাকে খারাপভাবে বা বকা দেয়, যদি তার সাথে আগের মতো ভালো ব্যবহার না করে, উনি যদি জানেন ওনার ছেলেকে পদ্ম মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবে। সেই কথা মনে করে পদ্ম কিছু বলেনি। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে, কোনো কারণ ছাড়াই। এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মের। বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে।
কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। পদ্ম গিয়ে দরজা খুলো। ইজান পদ্মকে দেখে একেবারে দাঁত কেলিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ, কিন্তু মন খারাপের জন্য সে রুমে এসে পড়ল কোনো রকম প্রতিক্রিয়া না করে। ইজান ভাবল মনে হয় তখনকার কথা ভাবছে, তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ইজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখলো পদ্ম বারান্দায় দাঁড়িয়ে আছে। ইজান ওখানেই গেল, একেবারে পদ্মের পিছনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম, এখনো যে ঘুমাননি? ইজানের কথা শুনে পদ্ম ইজানের দিকে ফিরে তাকালো। ইজানের দিকে তাকিয়ে সে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ গিলের সাথে মাথায় ব্যথা পেল। সাথে সাথে পদ্ম উফ স্পষ্ট একটা আওয়াজ করলো। ইজান দ্রুত পায়ে পদ্মের সামনে গেল, ধমক দিয়ে পড়ল, আশ্চর্য, তোমাকে কি খেয়ে ফেলবো আমি? এত ভয় পাওয়ার কি আছে? ব্যথা পেয়েছো বেশি? মূলত সে কষ্ট কমানোর জন্য কাজটা করেছে। এদিকে ইজান চমকে উঠেছে। এই মেয়েকে বিকেলে জড়িয়ে ধরাতে তার খারাপ লেগেছে, আর সে এখন জড়িয়ে ধরেছে। আর কাছে বা কেন? সে তো কিছু বলেনি, বোধহয় ব্যথা পেয়েছে তাই কাছে। ইজান তার এক হাত পদ্মের মাথায় রাখলো, নরম কণ্ঠে পদ্মকে বলল। বেশি ব্যথা পেয়েছো কি? পদ্ম ইজানকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আমি মাকে মিথ্যে বলেছি। উনি জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে কি না। আমি বলছি হ্যাঁ। আমি কখনো গুরুজনদের সাথে মিথ্যে বলিনি। আমার খুব খারাপ লাগছে। আমি আপনাকে মেনে নেব, আপনার সব কথা আমি শুনবো। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না, উনি আমাকে খারাপ ভাববেন। ইজান হেসে দিল। কাঁদলে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। আচ্ছা, বলবো না, তাহলে দুহাত দিয়ে জড়িয়ে ধরি। হ্যাঁ। পদ্ম মাথা নেড়ে সায় দিল। রাতের অন্ধকার পুরো চারিদিকে ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ইজান কত শত বলার পরও পদ্ম কাঁদছে। ইজান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হয়েছে, আমার পুরো শার্ট ভিজিয়ে দিয়েছো তুমি। এত কান্না করার কি আছে? আমি তো বলেছি বলবো না। উনি যদি কখনো সত্যি জেনে যায় তখন কি হবে? আমি না বললে কিভাবে জানবে? এখন যাও, ঘুমাও। অবশ্য যে কান্না করেছো তুমি, ভালো ঘুমও হবে তোমার। পদ্ম ভুরুকুচকে বলল, কাঁদতে বুঝি ভালো ঘুম হয়? ইজান পদ্মের নাকটে টেনে দিয়ে বলল, জি ম্যাডাম। আমি আগে জানতাম না। ইজান চোখটা রাঙিয়ে হালকা ধমকে সুরে বলল, এখন তো জেনেছো, যাও ঘুমাও। বেশি কথা বলা পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমোতে চলে গেল। একটু ভালোভাবে বলেও তো হয়, এভাবে ধমক না দিলেও পারতো। যখন রাত 1টা তখন ইজান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ইজান অনেক রাত করেই ঘুমায়, তার অভ্যাস সেটা। পদ্ম ওদিক ফিরে ঘুমাচ্ছে। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমালে একদম অপসরাদের মতো লাগে। মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখেও সে শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। সকাল 6:30। পদ্ম ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখলো ইজান ঘুমিয়ে আছে, যদিও ইজান বেডের ওই পাশে শুয়েছে। পদ্ম ইজানকে দেখে মুচকি হাসলো। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেও দেখে ইজান এখনও ঘুমাচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মুনিরা শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রাখছিল। তিনি এসে পদ্মকে সাহায্য করলো। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সে ঘরে সব কাজ করত, আর তার মা রান্না করত। সে মায়ের পাশে বসে থাকতো, সে থেকে শিখে গিয়েছে রান্না বান্না। মুনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে। মুনিরা শেখ খুব খুশি হলেন। পদ্ম, তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল, আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম। আচ্ছা, বুঝেছি। ইজান উঠেছে? না, তখন দেখছি উনি ঘুমাচ্ছেন। ও আচ্ছা। মুনিরা শেখ নিজে রান্না করছেন আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলেছিল রান্না করার কথা, কিন্তু মুনিরা শেখ বলেছেন তিনিই রান্না করবেন, তাই পদ্ম আর বেশি জোর করেনি। কাল রাতে ইজানের বাবা কল দিয়েছিল, বলেছে ইজনিয়া নাকি হোস্টেলে চলে যাবে, আমাকে বাসায় যেতে। কিন্তু তোমাকে একা রেখে কিভাবে যাই বলো তো? মুনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল। মুনিরা শেখ চলে গেল, সে তো একা হয়ে যাবে। মা, আপনি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ, সেটাই তো, এই জন্যই আমি যেতে চাচ্ছি না। আর ইজহানের বাবা তো বলল আমাকে কয়েকদিন থাকতে। এখন কাল আবার কল দিয়ে বলে বাসায় যেতে। তিনি একবার এক কথা বলেন। আমি কিভাবে একা থাকবো? মনমরা হয়ে কথাটি বলল পদ্ম। আমি ইজহানের সাথে কথা বলবো, দেখিও কি বলে।
ইজান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলো পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মের এসব কার্যকলাপ দেখে ইজান মুচকি হাসলো। মেয়েটাকে কিন্নিতের মতো লাগছে। ইজান সোফায় বসলো। তখনই সানায়া মেসেজ দিল ইজানের মেসেঞ্জারে। সানায়া মেসেজে লিখেছিল সে এখন ইজানের বাসায় আসছে। মেসেজটা দেখে সানায়ের প্রতি রাগ হলো। কি দরকার এখন আসার? আবার বাসায় পদ্ম আছে। পদ্মকে এখন কোনো মতে দেখানো যাবে না। ইজান রান্নাঘরে এসে মুনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। পদ্ম, একটু রুমে যাও তো। পদ্ম মাথা তুলে ইজানের দিকে তাকায়। ইজানের কথা মতো সে রুমে চলে যায়। কোনো রকম প্রশ্ন ছাড়ে। পদ্ম চলে যাওয়ার পর ইজান তার মাকে বলল, মা বাসায় সানায়া আসবে। আমি চাই সানায়া যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালের সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব। তখন পদ্মকে নেব আমার সাথে। এখন কোনো মতেই পদ্মকে সানায়ার সামনে নেওয়া যাবে না। মুনিরা শেখ সানায়াকে চিনে, কারণ বহুবার সানায়া ইজানের সাথে তাদের পাশে এসেছে। মেয়েটাকে কখনো মুনিরা শেখের পছন্দ ছিল না। পদ্ম ওর সামনে গেলে কি হবে? আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একবার ওর সামনে নেওয়া যাবে না? তা বলেনি মা, এখন একটু ঝামেলা হবে দেখালে। আচ্ছা বুঝেছি, তো এখন কি করতে চাস? পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সানায়া বাসায় থাকবে। পদ্মকে কি বলবি? কিছু একটা বুঝিয়ে বলতে পারবো, সমস্যা নেই। তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর ইজান শোন, তোর বাবা বলল আমাকে বাসায় যেতে, ইজনিয়া হোস্টেলে চলে যাবে। ইজান কথাটা বাদ দেওয়ার জন্য বলল, আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে। আমি কথা বলবো রাতে এসে। তুমি বাবাকে কল করে বলবা যে আজ এই বাসায় আসতে। দেখো কি করা যায়, এই বিষয়ে পরে কথা বলবো। আর হ্যাঁ, আমি পদ্মর কাছে যাই একটু। আচ্ছা। ইজান রুমে আসলো। পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাচাচ্ছে। পদ্ম বাহিরে তাকিয়ে আছে, ইজানকে খেয়াল করেনি। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো, আর পদ্ম তৎক্ষণাৎ দু পাটাকে নাচানো বন্ধ করে দিল। পদ্ম, বাসায় একজন গেস্ট আসবে। তুমি ভুলেও এই রুমের বাইরে পা রাখবে না। সে চলে যাওয়ার পর তুমি পুরো ফ্ল্যাট ঘুরতে থাকো, আমি কিছুই বলবো না। পদ্ম মাথা নাড়ল, অর্থাৎ সে বাহিরে যাবে না। ইজান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। তারপর ইজান রুম থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সানায়া আসলো ইজানের বাসায়। মুনিরা শেখকে দেখে জড়িয়ে ধরল। কখনো এটা করেনি সে, আজ করেছে। মুনিরা শেখ বেশ অবাক হলেন, সাথে ইজানও। ইজান ভেবে নিয়েছে মনে হয় হঠাৎ ভূত ধরেছে সানায়াকে। সানায়া মুনিরা শেখকে ছেড়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আন্টি? মুনিরা শেখ সৌজন্যবোধক হাসি দিয়ে বলেন, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আন্টিকে এখন এই বাসায় থাকে নাকি? না, আমি এসেছি বেড়াতে। বলতে গেলে ইজান তো বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে বেরিয়ে যায় আর কি। আঙ্কেল আর ইন্ডিয়া আসেনি? ইজানের বাবা আসবে আজ, আর ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। সানায়া আরও অনেক কথা জিজ্ঞেস করলো। মুনিরা শেখ সানায়াকে বলল নাস্তা করার জন্য। সানায়া নাস্তা করে এসেছে, তাও আবার বসেছে ইজানের সাথে নাস্তা করতে। খাওয়ার সময় সানায়া মুনিরা শেখের সাথে কথা বলেই চলছিল। ইজান যে কী পরিমাণ বিরক্ত হয়েছে, মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে। এত বেশি কথা বলে কীভাবে মানুষ? ইজানের খাবার শেষ, কিন্তু সানায়ের খাবারও শেষ হয়নি, কথাও শেষ হয়নি। ইজান সানায়াকে বলল, আপনি কি আজ হসপিটালে যাবেন না? এত কথা না বলে তাড়াতাড়ি চলুন। ইজানের কথা শুনে সানায়া লজ্জা পেল। চলুন। অতপর ইজান আর সানায়া একসাথে চলে গেল হসপিটালে। ওরা যাওয়ার পর মুনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন। তিনিও খাননি পদ্মকে ছাড়া। পদ্ম মুনিরা শেখকে বলল, মা কি এসেছিল? ইজান যে হসপিটালে চাকরি করে ওখানকার একটা ডাক্তার এসেছিল, ইজানের কলিগ হয়। ও আচ্ছা, মা উনি কি মেয়ে ছিল? হ্যাঁ, কেন বলো তো? না মানে আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে। ও, ইজান বলেছে তোমাকে ওদের একটা গেট টুগেদার হবে, তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে। পদ্ম মাথা নাড়াল। নাস্তা শেষ করার পর মুনিরা শেখ দুপুরে রান্না করতে গেলেন। পদ্ম তার পিছনে ছুটল। মুনিরা শেখের এটা খুব ভালো লাগে। মেয়েটা একেবারে তার মেয়ের মতোই। ইজনিয়াও বাসায় আসলে মুনিরা শেখের পিছন পিছন থাকে। এখন পদ্ম সেরকম করছে। দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো। তিনজন একসাথে দুপুরের খাবারটা খেলেন। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ রেস্ট করছেন। পদ্মের ভালো লাগছে না, তাই পদ্ম রুমে গিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে পদ্মের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে এখন আর ভালো লাগছে না,
একা একা। গ্রামে এ সময় পদ্ম আর পুষ্প দুই বোন মাঠে হাঁটতো, নদীর পাড়ে গিয়ে বসতো। পদ্মের কিছু বান্ধবীও ছিল, তারাও তাদের সাথে যোগ দিত। পদ্ম বসে বসে সেসব কথা ভাবল। ইস, দিনগুলো কি সুন্দর ছিল। ঢাকা শহরে সব কিছু রোবটের মতো লাগে তার। একা একা কী করবে পদ্ম, তাই বসে বসে এসব ভাবছে। এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে, তাই সে পুরো রুম পায়চারি করছে। হেঁটেও শান্তি লাগছে না, কি যে অসহ্যকর পরিস্থিতি। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল। অবশেষে সন্ধ্যা হলো। পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে। কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মনিরা শেখ আসলো। তাদের দেখে তো পদ্ম আরও খুশি হয়ে গিয়েছে। তারা সন্ধ্যায় তিনজন একসাথে আড্ডা দিল। পদ্মের খুব ভালো লাগছিল সময়টা। রাত 9:26 ইজান পাশে আসলো। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসেছিল সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিল। খুব ক্লান্ত লাগছে তার। মাথাটা একপাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে। পদ্ম হুমায়ুন শেখের কথা শুনছে আর হাসছে। হুমায়ুন শেখ ইজানকে বলল, বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে, বাবার সূত্র ধরে খুব সহজে চাকরি পেয়ে যেতে। এখন সারাদিন কামলা খাটো। ইজান সেই অবস্থা থেকেই হুমায়ুন শেখকে উত্তর দিল, কামলা খাটতে কোথায় দেখেছো? একজন মেডিকেল অফিসারকে তুমি এসব বলছো? হুমায়ুন শেখ ভুরু কুচকে ইজানের দিকে তাকিয়ে বলল, মেডিকেল অফিসার হয়েছ তো কি হয়েছে? আমাদের মতো সেনাবাহিনীতে লোকদের কত সম্মান তুমি জানো? বাদ দাও, কত কিছু যে করেছো তুমি জীবনে, সব চোখের সামনে দেখছি। তুমি নাকি মাকে নিয়ে চলে যাবা? হুমায়ুন শেখ উত্তর দিলেন, হ্যাঁ, ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। আমি কি একা একা থাকবো নাকি? তো আমার বউ কি একা একা থাকবে নাকি? ইজানের কথা শুনে পদ্ম লজ্জা পেল। কি বলছে উনি বাবার সামনে? এখানে তো বসে থাকা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। পদ্মের জন্যই তো আমি তোমার মাকে নিতে পারছি না। ও তো একা একা থাকতে পারবে না। আমি ভেবেছি পদ্মর মা আর ওর বোনকে বলবো কিছুদিন এখানে থেকে যেতে, তারপর অভ্যাস হয়ে গেলে একাই থাকতে পারবে। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ সম্মতি জানালেন ইজানের কথায়। ইজানের কথা শুনে পদ্ম খুব খুশি হলো। তার মা আর বোন আসলে অন্তত তার আর একা একা লাগবে না। রাতের খাবার খেয়ে ইজান পদ্মর রুমে আসলো। ইজান বেডে বসলো। পদ্ম বসলো কিন্তু দূরে। পদ্ম ইজানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আপনাকে। ইজান ধন্যবাদের কারণ বুঝেনি, তাই পদ্মকে প্রশ্ন করলো, ধন্যবাদ কেন? ওই যে তখন বললেন আমার মা আর বোনকে আমার কাছে এসে থাকবে, ওটার জন্যই। ইজান মুখ কালো করে বলল। ও আচ্ছা। ইজানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট নয়। ইজান হঠাৎ মুখ কালো করে ফেলল কেন? কি হয়েছে আপনার? তুমি দূরে বসে ধন্যবাদ দিয়েছো, আমি সেটা গ্রহণ করিনি। পদ্ম ঘাবড়ে গেল। ইজান তার ধন্যবাদ গ্রহণ করেনি মানে? ইজান আবারও বলল, কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে গ্রহণ করব। পদ্ম তাই করলো। ইজানের পাশে বসলো। ইজান উঠে গিয়ে ডয়ের থেকে কিছু চকলেট আর একটা বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল। পদ্ম যে অনেক খুশি হয়েছে সেটি তার মুখ দেখেই বোঝা গেল। ইজান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল। পদ্ম ইজানের হাত ধরে পড়ল। আবারও ধন্যবাদ আপনাকে। ইজান হেসে দিল। পদ্ম ইজানের যে হাতটি ধরেছে পদ্মের ওই হাতের উল্টো পিঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম একটু বেশি লজ্জা পেল। ইজান পদ্মের লজ্জা দেখে সে নিজেকে সংযত করলো। ভুলেও আর সে পদ্মের অনুমতি ছাড়া এসব করবে না। খুব বড় ভুল হয়ে গেল, এমনটা না করলেও হতো। ইজান পদ্মের পাশ থেকে সরে গেল। বিষয়টা পদ্মের ভালো লাগেনি। হঠাৎ এটা করলো কেন? পদ্ম চুপ করে ঘাপটি মেরে বসে রইল। এটা দেখে ইজান বলল, এভাবে বসে আছো কেন? পদ্ম মুখটা ফুলিয়ে রাখলো, কোনো কথা বলল না। কথা বলার কোনো মানেই আসে না। পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখলো, ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ইজান সব কিছু খেয়াল করেছে, তবে এমন আচরণের মানে বুঝতে পারল না। ইজান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল, কি হয়েছে তোমার? পদ্ম ইজানের হাত ছেড়ে দিয়ে পড়ল। কিছু হয়নি। ইজান বিরক্তিকর ভাব নিয়ে পড়ল। কিছু তো হয়েছে, বলো আমাকে। পদ্ম মুখ কুচকে বলল, আমার হাত একটু আগে কে ধরেছিল? ইজান একটু নত সুরে পড়ল, আমি আসলে সরি পদ্ম, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছি এবং ওই কাজটা করেছি। পদ্ম হাসলো। সে কোনো কারণ ছাড়াই লোকটার সাথে রাগ করলো। পদ্ম ইজানকে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ইজান বারান্দায় চলে গেল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, ভালো লাগছে না তার। এখন সব কিছুই
অগোছালো মনে হচ্ছে ইজানের। এক হাতে মাথার চুলগুলো টানছে। পদ্ম ইজানের পিছনে দাঁড়িয়ে ইজানের শার্ট টেনে ধরেছে। ইজান ঘুরে পদ্মর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার কিছু হয়নি, আপনার কি হয়েছে সেটা বলুন। ইজান আবারও ওদিকে ফিরে বলল। মাথা ব্যথা করছে? পদ্ম কিছু বলল না। সে ইজানের হাত ধরে রুমে নিয়ে এসেছে। পদ্ম বেডে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ইজানকে বলল, শুয়ে পড়ুন এখানে, আমি আপনার চুল টেনে দিব, ভালো লাগবে, আর মাথা ব্যথা হয়তো বা কিছু কমবে। ইজান পদ্মের কোলের মাথা রেখে শুয়ে পড়ল। পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে। ইজানের আসলে খুব ভালো লাগতেছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, এখন তো আমি তোমাকে ধন্যবাদ দেব। পদ্ম হেসে বলল, ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আমার মা আর বোন কবে আসবে, আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে? ইজান চোখ বন্ধ করে বলল, সেটা তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পদ্ম ইজানের চুলগুলো হালকা টেনে বলল, বলুন না, আমি একটু শুনতে চাই। যেভাবে চুলগুলো টেনে ধরেছ ব্যথা পাইনি। গায়ে কি এক ফোঁটাও শক্তি নেই? আরো জোরে টেনে দিতে। পদ্ম অভিমানী সুরে বলল, বলুন না, এমন করছেন কেন? ইজান হেসে বলল, তোমার মা আর বোন কাল আসবে, আর আমি আমার গাড়ি পাঠিয়ে দেবো গ্রামে, গাড়ি করেই আসবে। পদ্ম বুঝলো না ইজানের গাড়ি আবার কোনটা। অবুঝের মতো প্রশ্ন করলো, আপনার গাড়ি কই? আমি তো দেখিনি। ইজান অবাক চোখে পদ্মর দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি? তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে, ওটা আমারই গাড়ি ছিল। পদ্ম বেশ চমকে গেল। তাহলে ওই দিন যে গাড়ি করে এই বাসে আসলাম, ওইটি কি আপনার গাড়ি? ইজান আবারও চোখ বন্ধ করে ফেলল। শান্ত কণ্ঠে উত্তর দিল। জি হ্যাঁ ম্যাডাম। পদ্ম আবারও প্রশ্ন করল, মা আর বোন কখন আসবে? আপনি মাকে ফোন করেছিলেন? হ্যাঁ। পদ্ম ভাবল ইজান মিথ্যা বলেছে। আচ্ছা, আমি তো দেখিনি আপনি ফোন করেছিলেন, মিথ্যে কেন বলছেন? হসপিটালে যখন ছিলাম তখন করেছি। পদ্ম নিজে নিজের কাছে লজ্জা পেল। লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার। মা কি বলেছে? ইজান বিরক্ত হলো পদ্মের কথায়। এত প্রশ্ন করার কি আছে? তার মা আসলেই তো দেখতে পাবে। বড্ড বেশি কথা বলো তুমি। পদ্ম চুপ হয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না। পদ্ম ইজানের মাথায় হাত বুলাতে লাগলো। আর শুধুমাত্র রাতটা, তারপর মা আর বোন আসবে। পদ্ম নিজে নিজে হাসছে। ইজান তো চোখ বন্ধ করে আছে, তাই পদ্মের হাসি দেখলো না। কিছু সময় বাদে ইজান একেবারে ঘুমিয়ে গেল। পদ্ম দুবার ডাক দিল, কিন্তু কোনো সাড়া দিল না। পদ্ম ভেবে নিয়েছে ইজান ঘুমিয়ে গিয়েছে, এখন তো তাকে আর ওঠানো যাবে না। পদ্ম ইজানের চোখ থেকে চশমাটা খুলে রাখলো। পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে। কাপা কাপা হাতে ইজানের চাপ দাড়িগুলোতে হাত বুলিয়ে দিল। মানুষটা এত সুন্দর কেন? পদ্ম কখনো ভাবিনি ইজানের মতো একজন বর পাবে। পদ্ম হাসছে ইজানের দিকে তাকিয়ে। আর ইজান তো ঘুম। পদ্ম বসা অবস্থায় মাথা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 6টা। ইজানের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে সে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে আছে। ইজান উঠে বসলো। পদ্মের দিকে তাকিয়ে আছে। সে তো ঘুমেই। ইজানকে ডাকলেই হতো, সে সরে যেত। এত কষ্ট করার কি দরকার ছিল? তবে কথা হচ্ছে ইজানের ভালো ঘুম হয়েছে। ইজান পদ্মকে ঠিকমতো শুয়ে দিল। ইজান পদ্মের গালে স্পর্শ করলো হালকা করে। তার ওষ্ঠ ছুঁয়ে দিল পদ্মের গালে। এটা হচ্ছে ইজানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার। তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না। ইজান ফ্রেশ হতে চলে গেল। রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্নাঘরে। সে ওখানেই গেল। ইজানকে দেখে মুনিরা শেখ বলল, পদ্ম কোথায় ইজান? ঘুমাচ্ছে। ওকে ডেকে দে। কেন মা? আমার সাথে রান্না করতে হবে তাকে। ইজান চাচ্ছে পদ্ম যেন ঘুমায়, কারণ সে কাল পদ্মর ঘুম নষ্ট করেছে হয়তো, তার জন্য পদ্ম ঘুমাতে পারেনি। ইজান তার মাকে বলল, মা ও তো ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো, আমি যা পারি তোমাকে হেল্প করব। মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। ইজান কি বলছে এসব? বিয়ের পর ইজানের মধ্যে এই প্রথম পরিবর্তন মুনিরা শেখ খেয়াল করেছেন। যাক, তার ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে, এটা ভেবেই তিনি খুশি হলেন। মুনিরা শেখ হেসে ইজানকে বলেন, না থাক, তুই যা, আমি সব করতে পারবো। ইজান চলে আসলো। মানিককে কল করলো। সে বলল পৌঁছে গিয়েছে গ্রামে, কিছুক্ষণ পর আবার রওনা দিবে। পদ্মের মা আর বোনকে আনতে ইজান মানিককে পাঠিয়েছিল গ্রামে। 7:30 ইজান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। পদ্ম উঠে পড়েছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মুনিরা শেখের কাছে ছুটল।
ইজান নাস্তা করে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন শেখ আর মুনিরা শেখও চলে গিয়েছেন। পদ্ম বাসায় একা, ও পুরো বাসা গোছাচ্ছে। ইজানের কেবিনে হঠাৎ করে সানায়া আসলো। প্রত্যেকবারের মতো সে ইজানের সামনে বসেছে। সানায়া জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইজানের কথা বলতে মন চাচ্ছিল না, তাও বলল। ভালো। এখন কী কারণে এসেছেন? সানায়া মন ফোলানো হাসি দিয়ে বলল, আসতে পারি না বুঝি? ইজান বিরক্ত হচ্ছে প্রচুর। না, আপনার মতো এত ফ্রি থাকি না সবসময় আমি। কোথায় ফ্রি থাকি? আমার প্রতিদিন কত পেশেন্ট হয় জানেন? হ্যাঁ জানি, এখন আপনি আসতে পারেন। সানায়া গেল না, সে বসেই থাকলো। আপনি যে ওই দিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে, তাকে কি আমি দেখতে পারি? ইজান সাথে সাথেই বলল, না, আপনি দেখে কি করবেন? আমার সময় হলে আমি সবাইকে দেখাবো। আমাকে তো পার্সোনালভাবে দেখাতেই পারেন। আচ্ছা, আমি তো মেয়েটার থেকে নিশ্চয়ই সুন্দরী, আমাকে বিয়ে করলেই তো হয়। সানায়া বেসামাল হয়ে মুখ ফসকে কথাটা বলে ফেল। ইজান অনেক রেগে গিয়েছে। ধমক দিয়ে সানায়াকে বলল, আপনি সিনিয়র ডক্টর দেখে ছাড় পেয়ে গিয়েছেন। এখানে আমার আর আপনার পরিচয় হচ্ছে আপনি আর আমি দুজনেই ডক্টর, আর আপনি মোটেও সুন্দর নয়। নেক্সট টাইম যদি এসব বলেন পুরো হসপিটাল করে দেব। হসপিটালের সিআই থেকে দাওরান পর্যন্ত সবাই জানবে, বলে দিলাম। আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আপনি আমার কেবিন থেকে বের হয়ে যান। সানায়া রাগে ফোসফোস করতে করতে চলে গেল। ইজান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে। এই প্রতিশোধ সানায়া ইজানের প্রতিই তুলবে। ইজান মাথা চেপে বসে রইল। সানায়ের মতো এমন মেয়ে আজ প্রথম দেখেছে। মান সম্মান নেই বোধহয়। কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর। বিরক্তিকর মেয়ে একটা। দুপুর 12:40 কলিং বেলটা বেজে উঠল। পদ্ম দরজা খুলো। রুবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে। পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিয়ের পর তার মাকে প্রথম দেখেছে। একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম। রুবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল, কিরে, আর কি ঢুকতে দিবি না নাকি? পদ্ম লজ্জা পেল। তড়িঘড়ি করে বাসায় নিয়ে আসলো রুবিনা খাতুন আর পুষ্পকে। পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি। রুবিনা খাতুনের নাকি খারাপ লাগছে, তাই পদ্ম ওনাকে রুমে দিয়ে আসলেন। আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছে না। এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢুকালো পদ্ম। পদ্ম খাবার পাচ্ছে তাদের জন্য। সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। গাড়ি করে আসার কারণে রুবিনা খাতুনে কেমন মাথা ঘোরাচ্ছে, তাই তিনি রেস্ট করছেন। পদ্ম পুষ্পকে তার ইজানের রুমে নিয়ে গেল। আপু, এটা কি তোমার আর দুলাভাইয়ের রুম? পদ্ম হেসে বলল, হ্যাঁ। পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল, গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলো জিগায় তোমার বর কি করে, তুমি এখন কোথায় থাকো। আমি জানো কিছুই বলতে পারি না, কারণ আমি তো নিজেই জানি না। তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার, আর আমি এখন শহরে আছি, বুঝেছিস? দুলাভাই ডাক্তার? অবাক হয়ে গেল পুষ্প। আচ্ছা আপু, দুলাভাই তোমাকে ভালোবাসে? ভালোবাসে না তোর দুলাভাই। তুই একটু বসে থাক, আমি আসছি। পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য। কাল যেগুলো ইজান এনেছিল ওগুলোই কয়েকটা পদ্ম খেয়েছে, আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল। পুষ্প খুশি হয়ে গেল চকলেট দেখে। পদ্ম পুষ্পের হাতে দিল চকলেটগুলো। এগুলো কে দিয়েছে তোমাকে? তোর দুলাভাই দিয়েছিল। তুমি না বললে দুলাভাই তোমাকে ভালোবাসে না, তাহলে চকলেট দিয়েছে যে? পদ্ম হেসে বলল, চকলেট দিলেই কি ভালোবাসবে? এমন কোনো কথা আছে? তাড়াতাড়ি খা তো, আমার ঘুম পাচ্ছে। তুই খেয়ে আমার পাশে ঘুমিয়ে পড়িস। পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশে শুয়ে পড়ল। পদ্মকে চাপটে ধরে শুয়েছে। আগেও এমন করতো মেয়েটা। পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টা। ইজান হসপিটাল থেকে চলে এসেছে। তার সব পেশেন্ট দেখা শেষ, তাই তাড়াতাড়ি চলে এসেছে। বাসে এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে। ইজান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসলো। পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইজান কোমরের হাত দিয়ে দেখছে দুপনকে। ইজান মনে মনে বলছে, আমি এখনও আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না। আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে। ইজান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ইজান সোফায় বসলো। তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো, বাবা পদ্ম ওঠেনি এখনো? ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল, না মা। রুবিনা খাতুন পদ্মকে ওঠাতে চলে গেল। ইজান বাসে এসেছে, তাও মেয়ের ঘুম ভাঙেনি। এত ঘুম কিসে তার?
রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটা এখনো উঠছে না। রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল। পদ্ম লাফ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। পদ্ম ভয় পেয়ে গেল। কি হয়েছে? এত ডাকাডাকি করে গিয়েছে? রুবিনা খাতুন রেগে বলেন। ইজান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়ে যাচ্ছিস। পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ইজানের কাছে গেল। ইজান টিভি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল। পদ্ম ইজানের পাশে দাঁড়িয়ে পড়ল। আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে? ইজান পদ্মের দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। সব কাজ শেষ, তাই চলে এসেছি। ও, পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলাভাই এসেছে। সে তো মহা খুশি। ইজান যে সোফায় বসেছিল, পুষ্প ওই সোফায় বসেছে। ইজান পুষ্পের দিকে তাকালো। পুষ্প ইজানকে দেখে একটা হাসি দিল, ঠিক যেই কাজটা ইজানও করলো। ইজান পুষ্পকে জিজ্ঞেস করলো, কেমন আছো? পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে, সে হেসেই চলেছে। ভালো আছি, আপনি কেমন আছেন? ইজানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে, তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো। ও এত হাসছে কেন? ভালো। তুমি এত হাসছো কেন? আপনি খুব সুন্দর দুলাভাই। পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো। সে জিজ্ঞেস করলো, হাসছো কেন? আরও বলছে, ইজান খুব সুন্দর। তাই? একটু সুন্দর না, বেশি সুন্দর। পদ্ম হাত দিয়ে দেখালো। আপনি বেশি সুন্দর, একদম বোঝে না, সে বোঝে না। নাটক আছে না, ওই নাটকের নায়কের মতো দেখতে, তবে নায়ককে আপনার মতো দাড়ি ছিল না। যাই হোক, কিছুটা একই লাগছে। ইজান ভেবেচাকা খেলো, এই বাচ্চা মেয়ে এসব কি বলছে। ইজান ছোট্ট করে উত্তর দিল, ও আচ্ছা দুলাভাই, আপনি আমার আপুকে কেন ভালোবাসেন না? ইজান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। কে বলেছে এসব কথা? আপু বলেছে দুলাভাই। ইজান কেন জানি কথাটা বিশ্বাস করলো না, কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে। ইজানের থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বলল, দুলাভাই, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? ইজান হকচকিয়ে গেল। তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? পুষ্প হাসি দিয়ে বলল, হ্যাঁ। ইজান পদ্মকে ডাক দিল। সাথে সাথেই পদ্ম এসে উপস্থিত। পদ্মকে দেখে ইজান বলল, ও কি তোমার বোন? পদ্ম ভুরকুচকে বলল, জি, কেন? ইজান মাথায় হাত দিল। তার বউ কখনো তাকে এসব বলেনি, আর তার শালি এসব বলছে, হাস্যকর ব্যাপার। তুমি তোমার বোনের মতো হলে না কেন? আমার আর এত কষ্ট করা লাগতো না। পদ্ম না বুঝে ইজানকে প্রশ্ন করলো। বুঝিনি আমি। এত বোঝা লাগবে না। পদ্ম সেখান থেকে চলে আসলো, আর পুষ্প একের পর এক কথা বলে যাচ্ছে। ইজান খুব মন দিয়ে কথাগুলো শুনছে। আর কেউ হলে এতক্ষণ অনেক কিছু বলে দিত, যেহেতু তার একটা মাত্র শালিকা, তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে। কিছু সময় বাদে রুবিনা খাতুন আসলেন। ইজান অনেকে বসতে বলল। রুবিনা খাতুনের সাথে পদ্ম এসেছে। পদ্ম তার মায়ের পাশে বসেছে। ইজান রুবিনা খাতুনকে বলল, মা, আমি চাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে। এই বিষয়ে ওর সাথে কথা বলেছি। রুবিনা খাতুনের চোখ চকচক করছে। তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার ভাগ্যে বিয়ে ছিল, তাই মেয়ের ইচ্ছে অপূর্ণ থেকে গেল। ইজানের কথা শুনে রুবিনা খাতুন খুব খুশি হলেন। ইজান বলল, পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে। রুবিনা খাতুন রাজি হলেন। রাত 10টা, চারজন একসাথে ডিনার করলো। ইজান রুমে পায়চারি করছিল কখন পদ্ম রুমে আসবে। প্রায় আধা ঘন্টা পর পদ্ম রুমে আসলো। ইজান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, এটা তুমি পুষ্পকে বলেছ? পদ্ম ঘাবড়ে গেল। এখন সে ইজানকে কি বলবে? এই পুষ্পের পেটে কোনো কথা থাকে না। ইজান আবারও জিজ্ঞেস করলো, বলেছ? পদ্ম আমতা আমতা করে বলল, জি। যেহেতু বলছো ভালোবাসি না, তাহলে আজ ভালোবেসে দেখিয়ে দেব। তুমি তৈরি থেকো কিন্তু। পদ্মের রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো। ইজান মেডিসিন দিয়েছে, তাও জ্বর কমছে না। এই গরমেও পদ্ম কাঁপছে। জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। ইজান টিস্যু দিয়ে কতক্ষণ পরপর পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে। ইজান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে। জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু ইজান অনেকই বলেছে এখন সে সব সামলাতে পারবে, তাই রুবিনা খাতুন চলে এসেছেন। ইজান পদ্মের পাশে শুয়েছে। আজ কোনো দূরত্ব নেই তাদের মাঝে, তবুও একজন আরেকজনকে স্পর্শ করছে না।
পদ্ম জোরের ঘরে কিছু বলছে। ইজান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ইজান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের। মেয়েটা কাঁপছে। ইজান আর অনুমতি নিল না, পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা। পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপর কেউ পাথর ফেলে দিয়েছে। কি অসহ্য লাগছে। শরীরে এক ফোঁটা শক্তি নেই যে হাতটা সরবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইজান ওকে এভাবে ধরে শুয়ে। পদ্ম হাত নাড়াচাড়া করতেই ইজান উঠে গেল। তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করলো। কিছু লাগবে পদ্ম? তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কি না। জ্বর তখন ছিল না। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না, আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাটা শুনে ইজানের মুখটা ছোট হয়ে গেল। ইজান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞেস করলো। তুমি ফ্রেশ হবে না? পদ্ম মাথা নেড়ে বলল, জি, আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয়, আমার একটু শক্তি নেই, একা একা হেঁটে যেতে পারবো না। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। পদ্ম কিছু বুঝলো না, অবুঝের মতো শুধু তাকিয়ে রইল। ইজান পদ্মকে তার হাত ইশারা করে বলল, উঠে আসো, আমি ওয়াশরুমে দিয়ে আসবো। পদ্ম আস্তে আস্তে করে উঠছে। ইজান পদ্মকে ধরে ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ইজান সেই দরজার বাহিরেই দাঁড়িয়েছিল। পদ্মকে বেডে আদর্শাও করে রেখে বাইরে আসলো। পুষ্প সোফায় বসে আছে। গ্রামে থাকলে এতক্ষণ তার 3বার খাওয়া হয়ে যেত, আর এখানে এখনো একবারও সে খেতে পারছে না। বিরক্তিকর ব্যাপার। ইজানকে রুম থেকে বের হতে দেখলো। পুষ্প ইজানের সামনে দাঁড়ালো। ইজান ভয়ে আছে, আজ জানি আবার কি বলবে। আপনাদের বাড়ি আসলে কি মানুষকে খেতে দেন না? ইজান বুঝেছে পুষ্প কি বলছে। পুষ্পের কথা শুনে লজ্জে পড়ে গেল। পদ্ম অসুস্থ, তাই আজ নাস্তার কথা ভুলেই গিয়েছে সে। এখন যাচ্ছে নাস্তা আনার জন্য। ইজান বিব্রতবোধ হাসি দিয়ে বলল, এই তো যাচ্ছি তোমার খাবার আনতে। ইজান বেরিয়ে পড়ল। এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে। ইজান রুবিনা খাতুন আর পুষ্পের সাথে নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলো। তারপর নিজ হাতে খাইয়ে দিল পদ্মকে। আজ আর হসপিটালে যাবে না ইজান। ইজান এখনো হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইজানকে বলল, আপনি হাসপাতালে যাচ্ছেন না কেন? ইজান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল, আমার বাসায় এক স্পেশাল রোগী আছে, যার কারণে আজ আর হসপিটালে যাব না আমি। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। পদ্মের এই সময় হাসি দেখে ইজান বলল, হাসছেন কেন ম্যাডাম? ইজানের এমন ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না। সে ইজানকে বলল, আপনি আমাকে ম্যাডাম বললেন কেন? ভালোবেসে বলি। পদ্ম অবাক হলো ইজান তাকে ভালোবাসে শুনে। আপনি আমাকে ভালোবাসেন? ইজান তার চশমা পড়তে পড়তে বলল, অবশ্যই বউকে ভালোবাসবো, না তো কাকে ভালোবাসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি? পদ্ম সাথে সাথে উত্তর দিল। না না না, আমি সেটা চাই না। ইজান পদ্মের কাছে ঘেঁষে বসলো। পদ্মের কাজ জড়িয়ে ধরে পড়ল, কেন চাও না? মজা করবেন না, আমি এখন অসুস্থ। কিন্তু হ্যাঁ, তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছা বিসর্জন দিচ্ছি। পদ্ম ইজানের দিকে তাকালো। চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গেল তার। কি ইচ্ছে বিসর্জন দিচ্ছেন আপনি? কত কিছুই তো। আচ্ছা শোনো, কিছুক্ষণ পর ডক্টর আসবে। আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো তাকে। হ্যাঁ, তার সাথে স্বাভাবিক থেকো। কেন? ইজান বিরক্ত হলো। এটাও প্রশ্ন করা লাগে? তুমি যে অসুস্থ সেটা জানো? মাঝে মাঝে তোমার সব বিরক্তিকর কথা শুনলে না রাগ হয় আমার। পদ্ম চুপসে গেল। আর কথা বলল না সে। ইজানও কিছু বলছে না। দুজনেই নীরবতা পালন করছে। ইজান সেইভাবেই পদ্মের সাথে ঘেঁষে বসে থাকলো, কিন্তু কেউ কথা বলছে না। অনেক সময় পর কলিং বেল বাজলো। ইজান তাড়াতাড়ি গিয়ে দরজা খুলো। ইজান হাসি দিল ব্যক্তিটিকে দেখে। ব্যক্তিটি হচ্ছে ইফফাত মেধা। মেধা হাসি দিয়ে পড়ল, কেমন আছে সুদর্শন পুরুষ? ইজানও হাসি দিয়ে পড়ল, ভালো আছি যুবতী নারী। ইজান আর মেধা একে অপরকে খুব ভালো করে চিনে। সেই কলেজ থেকে দুজনেরই যাত্রা শুরু হয়েছে। আজও একই সাথে আছে তারা। মেধা ভিতরে ঢুকতে ঢুকতে পড়ল, বিয়ের দাওয়াত দেশনি আর বউ যেই অসুস্থ হয়ে পড়লো তখনই আমাকে দরকার পড়েছে। ইজান মাথা চুলকাতে চুলকাতে পড়ল,
কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তোকে তো বললাম। কোনো এক্সকিউজ শুনতে চাই না, ট্রিটটা দিয়ে দিস দয়া করে। এখন চল তোর বউকে দেখে আসি, তার কি সমস্যা। ইজান মেধাকে পদ্মের কাছে নিয়ে গেল। পদ্মকে দেখে মেধার খুব ভালো লেগেছিল। চেহারাটা সুন্দর, তবে জ্বরের কারণে চোখের নিচে লাল হয়ে আছে। মেধা পদ্মের পাশে বসলো। পদ্মকে একটা মিষ্টি হাসি দিয়ে পড়ল। কেমন আছো? পদ্ম একটু ঘাবড়ে গিয়ে পড়ল। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে চেনো? জি, উনি একটু আগে আপনার কথা বলেছিল। ও, বলে দিয়েছে? নাম কি তোমার? পদ্ম আস্তে করে বলল, পদ্ম। মেধা হাসলো। কণ্ঠ বেশ সুন্দর, তবে বেশ নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে। মেধা ইজানের উদ্দেশ্যে বলল, আচ্ছা ইজান, তুই রুম থেকে যা। ইজান অবাক হয়ে বলল, কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? মেধা বেশি কথা বাড়ালো না, এক কথাই বলল, কেন রুম থেকে যেতে বলেছি তুই পরে বুঝবি। মেধা পদ্মের শরীরের তাপমাত্রা চেক করলো। মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো। তারপর পদ্মের চোখ গলা দেখলো, কোথাও সমস্যা নেই। মেধা পদ্মের প্রেশার মাপতে মাপতে বলল, তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে করে উত্তর দিল, একটু জ্বর জ্বর লাগছে। কিন্তু জ্বর তো একটু না শরীরে। আচ্ছা, তোমার পিরিয়ড ক্লিয়ার তো? পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলো। ইজান সামনে দাঁড়িয়ে আছে। সে এখন কিভাবে উত্তর দিবে? ইজানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ইজান বুঝছে পদ্ম লজ্জা পাচ্ছে, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল, পিরিয়ড ক্লিয়ার তো? পদ্ম মাথা নাড়ল, মুখে কিছু বলল না। মেধা পদ্মকে বলছে, ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এইগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে পড়ল, 15। মেধা জানে পদ্মের বয়স। ইজান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞেস করলো, তুমি কেন ওই ইজহানের মতন তেড়াকে বিয়ে করেছো? ও তো ঠিকই বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোরী বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মেধা একটা ইঞ্জেকশন বের করলো। পদ্মের থেকে রক্ত নিবে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে। পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন। পদ্ম আমতা আমতা করে বলল, এটা দিয়ে কি করবেন? মেধা হেসে বলল, কিছু করবো না, একটু জাস্ট ব্লাড নিব। পদ্ম ছিটকে সরে গেল। মেধা অবাক হয়ে গেল। পদ্ম এটার সুই তার শরীরে ফোটাতে দিবে না, এসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে বলল, আরে এখানে আসো, কিচ্ছু করব না আমি, বসো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলছে, আপনি তো একটু আগে বললেন রক্ত নিবেন। এইটুকু শুইকে ভয় পাচ্ছ? যখন কিছুদিন পর বাচ্চার মা হবে তখন তো আরো কষ্ট হবে। পরপর তোমার সামনে তোমাকে বিভিন্ন রকমের ইনজেকশন দেয়া হবে, না বলার উপায় থাকবে না তখন। এখানে আসো তুমি। পদ্মতাও আসলো না ভয়ে, মুখ চেপে ধরে আছে। মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে পেরে উঠছে না, তাই ইজানকে ডাক দিল। সাথে সাথে ইজান রুমে আসলো। ইজান তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেধা ক্লান্ত চোখে ইজানের দিকে তাকিয়ে পড়ল, আমি তোর বউর সাথে পারছি না আর, আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটালে নিতে দিবি না, তাই ব্লাড দিয়ে টেস্ট করিয়ে দেখব কি সমস্যা, জ্বরে কোথাও সমস্যা আছে কিনা। ইজান বুঝলো কথাটা। পদ্মকে পিছন দিক দিয়ে গিয়ে জড়িয়ে ধরলো, তারপর মেধার সামনে নিয়ে আসলো। ভয়ে পদ্ম ইজানের বক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ইজান এক হাতে পদ্মের মাথা চেপে ধরে আছে। মেয়েটা এত ছটফট করছে। ব্লাড নেওয়ার সাথে সাথে পদ্মের শরীর একেবারে ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ইজান ধরে নিল। মূলত পদ্মের শরীর এমনিতেও দুর্বল, আরও একটা ইঞ্জেকশন ব্লাড নিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গিয়েছে। ইজান পদ্মকে বেডে শুইয়ে দিল। মেয়েটা ইজানের কাঁধে হাত দিয়ে পড়ল, শোন ইজহান, মেয়েটা এখনো অনেক ছোট, এত বেশি বুঝ জ্ঞান হয়নি। কিছু হওয়ার আগে ভেবেচিন্তে কাজ করিস। ওর সাথে আগে ভালো মতো মিশতে শেখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলোর মানে খুব ভালো করে বুঝতে পেরেছিস। ইজান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ওর? কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল, স্লাইন দেওয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে? আমি যে হসপিটালে বসি ওইটাতে নিয়ে যাস, আমি কিছু টেস্ট দিব। সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না বিয়ে করেছি, যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছি না। তাই তোকে বাসায় আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসলো।
এখন তার যাওয়ার সময় হয়েছে। ইজান রুবিনা খাতুনকে বলল পদ্মের কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ইজান বাসে আসার পর দেখল পদ্মের জ্ঞান ফিরেছে। ইজান পদ্মকে দুপুরে খাবার খাইয়ে দিল, মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে, ইজানও তার পাশে শুয়ে পড়ল। পদ্ম ইজানের দিকে তাকিয়ে আছে। মানুষটা খুব ভালো, তার খারাপ সময়ে পাশে থেকেছে, সেবা যত্ন করছে। পদ্ম হাসছে। ইজান পদ্মের দিকে তাকালো। তুমি হাসছো কেন? না এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি। তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? কেন চাইবো না? আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি? হ্যাঁ, তুমি তো এখনো অনেক ছোট। জি না, আমি এখন বড় হয়েছি। ইজান কথা বলো না। মেয়ে মানুষের কথাই বেশি একটা উত্তর দেয় না সে। তার মনে হয় তার শুধু জিলাপির প্যাঁচ লাগিয়ে কথা বলে। ইজান পদ্মের মাথায় হাত বুলাচ্ছে। এই জিনিসটা সবসময় পদ্মের ভালো লাগে। পদ্ম উঠে বসলো। তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে। ইজানও পদ্মের সাথেই বসলো। কি হয়েছে তোমার? উঠে বসেছো কেন? পদ্ম মুখ ওদিক রেখে পড়ল। সারাদিন শুয়েছিলাম, ভালো লাগছে না। ইজান পদ্মের কানে হালকা করে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। হঠাৎ এরকম হওয়াতে পদ্ম বেশ লজ্জা পেল। মনে হচ্ছে লজ্জে সে মরে যাবে এমন অবস্থা। ইজান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথাটা তার পক্ষে চেপে ধরল। ইজান পদ্মের উদ্দেশ্যে বলল, যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে, বা তুমি লজ্জা পাবে, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা একান্তই তোমার, পদ্মফুল। ইজান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওইখানে। তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধার কেবিনে ইজান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয়ে ভয়ে শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ইজান সাথেই ছিল। নর্মালি সব টেস্ট প্রত্যেকে দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই। পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে, কিন্তু শরীর দুর্বল, তাই স্যালাইন দেওয়া লাগবে। ইজানকে মেধা বলল, তুই কি স্লাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায় দেব, সমস্যা নেই। এরপর সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা তাহলে ভালোই। ঠিক আছে শোন, পদ্মের মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় নিয়ে যাবি। ইজান এই কথাটাকে পাত্তা দিল না বেশি। সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? পরে দিয়ে আসবো তোর বাসায়, এখন চুপ কর। ইজান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হেলিয়ে দিল। পদ্মের সবসময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইজান পদ্মের হাত ধরে জিজ্ঞেস করলো, তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার শক্তি নেই। বাসে এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইজান স্যালাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করে লাগালো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগেও ইজানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘোরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘুরালেন না। মনে মনে যে কত বকেছে ইজানকে পুষ্প। এখন পদ্ম বাসে একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মাঝে ইজান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্ম মেধা অনেক সম্মান করে, আর ইজানের সাথেও তার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পিছনে মেধার অবদান বেশি, কারণ সেই পদ্মকে বোঝায়, বলে উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। পদ্মের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জানিতে ইজান তার পাশে ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা। পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে। সকালে নাস্তা বানাচ্ছে। ইজান তার পাশে পদ্মকে না পেয়ে সেও উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা, কি বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ইজান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো। পরোটা বানাচ্ছে সে। ইজান পদ্মের পিছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কোনো নাস্তা বানানো লাগবে না। যদি নাস্তা না বানাই তাহলে কি না কি খেয়ে হসপিটালে যাবেন। তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠারও কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না। সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইজান পদ্মকে তার দিকে ফিরিয়ে পড়ল।
কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছি তো কি হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমাকে পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইজান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ইজান আর পদ্ম একসাথে নাস্তা করে। ইজান হসপিটালে চলে গেল। ইদানিং ইজান বেশ ফাঁকি দিচ্ছে। মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পেশাকে অবজ্ঞা করার অভ্যাস নেই তার। ইজান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সানায়া আসে। সানায়া বোধহয় দিন দিন ভালো হচ্ছে ইজানের মনে হয়, কারণ সে ইজানকে সরি বলেছে আর সেসব নিয়ে কথা বলে না আজকাল। সানায়া ইজানকে দেখে মুচকি হাসি দিল। কেমন আছেন? ভালো। আপনি কি এখনো আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছেন? না, আপনার আনেজি ফিল করা দরকার মনে হয়। কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায়া বুঝলো ইজান তাকে অপমান করছে। তার মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানের শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইজানে কোনো হেলদোল নেই, তীক্ষ্ণ দৃষ্টিতে সানায়ের দিকে তাকিয়ে আছে। পরিচিত হয়েও অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকমই। সানায়ের কষ্ট হচ্ছে, কিন্তু ইজানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে ইজানকে কতগুলো কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পারবেন। তাহলে আমি উঠি। এই বলে সানায়ে চলে গেল। ইজান বসে বসে হাসছে আনমনে। সারপ্রাইজটা সুন্দর হবে, বিশেষ করে সানায়ের কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইজান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইজান একটু ফ্রি হয় তখনই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সবসময় তার কাছে রাখে, কারণ ইজান ঘন ঘন কল দেয়। ইজানের একটা টেনশন থাকে, পদ্ম বাসে কি করছে, বাসে একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরে রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইজান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো, সাথে সাথে ইজান কল রিসিভ করলো। ইজান রেগে গিয়েছে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি। কেন তখন? সে তো ভয় পেয়ে গিয়েছিল। তখন যে কল দিলাম ধরনি কেন? ইজানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল। আমি গোসল করতে গিয়েছিলাম। এত দেরি কেন? বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও। তোমার এসব কাজ একদম বিরক্ত লাগে ভীষণ। ইজানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেল। আর করব না, দেরি করে গোসল সত্যি। আচ্ছা বাদ দাও, খেয়েছো? না খাইনি এখনো। আপনি খেয়েছেন? জি ম্যাডাম, খেয়েছি। খাবার খেয়ে নিও। আচ্ছা। ইজান শান্ত গলায় বলল। আজ শাড়ি পরে রেডি হয়ে থেকো। পদ্ম অবাক হলো। কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসব। ইজান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্ম তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল। তবে কুচি ঠিক করে হয়নি, কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধহয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে দিয়ে দুপাশের কিছু চুল বের করলো যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যেই ইজান আসলো। পদ্মকে দেখে তার ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। পিচ্ছে একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইজান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি, এটা খেয়াল করেছে ইজান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইজানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইজান উঠে দাঁড়ালো। ইজান তার হাত পদ্মের গাল স্পর্শ করে পড়ল। খুব সুন্দর লাগছে শেখ। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। ইজান পদ্মের হাসি দেখে বলল, হাসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে পড়ল। এখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই আজ। চলো আমার সাথে। তারপর ইজান আর পদ্ম পেরিয়ে আসলো। ইজান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ। সবার ভালোবাসার মানুষ, পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে, কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ইজানের হাত চেপে ধরেছে। ইজান পদ্মের কাজ জড়িয়ে ধরে পড়ল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল।
একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইজানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো, কখনো বাহিরে যাওয়ার কথা মুখ ফুটে ইজানকে বলেনি। আর ইজান তো মহাব্যস্ত থাকে। মহাশয় বাসায় আসে রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে। বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইজান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ল। ইজান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে পড়ল। এখানে থামালেন কেন? এখান থেকেই ডিনার করে যাব বাসায়। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে পড়ল। আমি যে রান্না করেছি এগুলোর কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামো, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইজান ডিনার করে পাশে চলে আসলো। ইজান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখনই ইজান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সে ডিম লাইটের মতো লাইটটা জ্বলছে। কিন্তু ইজান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্ম সেখানে গেল। ইজান পদ্মের উপস্থিতি বুঝতে পারল। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম, কিছু তো বললে না। পদ্ম বুঝলো না ইজান কি বলল। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলছে। হঠাৎ কি? ডাক্তার সাহেব বললে যে? ভালোবেসে বলেছি। ইজান যেন সাত আসমান থেকে টপকে পড়ছে। এই পদ্ম এসব কি বলছে? ভালোবাসো কবে থেকে? বিয়ের আগে থেকে। ইজান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে? পদ্ম হেসে বলল, হ্যাঁ দেখেছি। ইজান গিল্লার সাথে ঠ্যাস দিয়ে আছে। পদ্মের সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমিই তো বললে আমাকে ভালোবেসে ডক্টর সাহেব বলেছ। আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ল। ইজান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে ওর ওষ্ঠ পদ্মের ওষ্ঠের সাথে ছুঁয়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ইজান পদ্মের উদ্দেশ্যে বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নেবে। ইজানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইজান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চেয়ে মাটি করে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইজানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিচ্ছু হয়নি। আর এইদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তাভাবনা না করে ইজানকে জড়িয়ে ধরল, কারণ সেই বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইজান আর পদ্ম দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগুচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইজান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফোটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইজানের বেশ ভালো লাগে। আবার রাগও করে কিছুক্ষণ কথা না বলে পদ্মের এসব ছোট ছোট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ইজান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে এসে হসপিটালের কাছে দূরে কোথাও গেল, আবার আজই এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করবে না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটা নারীকে। তাদের পায়ে নিচের মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল। জি আপু। তোমাকে যে আমি আরো বলি ইজহানের সাথে স্বাভাবিক হও, তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথাও বলতো না ঠিক মতো। আর সেই জায়গা থেকে ইজান তো একটা ছেলে। শোনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গেছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের বুকটা যেন আটকে উঠল। মানে মানে করোনা বেশি। এখন তো ইজহান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমার আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্ব দাও না।
15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা সংসার করেনি? শুধু একা তোমারই হয়েছে? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করিয়েছে, মূলত তার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতো না? তাহলে তুমি কেন পারছো না? এসব বাদ দিয়ে সবকিছু ঠিক করো। মেয়েটা পদ্মকে বোঝানোর জন্য ইজানের নামে এগুলো বলেছে। ইজান ভালোই ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন সব খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। আপু সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভিতর এরকম একটা কথা ঢুকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এইভাবে বলছেন আপু? শোনো, তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না। সবকিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক সেও ঠিক। পদ্ম মাথা নাড়লো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দেব না, যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপড়ে নেব, আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14টা বাজিয়ে দেব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে মেধা এসব কি বলছে। ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে। তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে, তাই তো আর পানি দেওয়া যায় না। তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নাও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্ক আশেপাশে দম্পতির মতো হবে কিভাবে? আচ্ছা, ইজহান তোমাকে চুমু দেয়? মেধার কথাই পদ্ম লজ্জে পেল। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারত, আরো কত কিছুই তো বলার আছে। শোনো, এতে লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞাসা করছি তাই বলো। মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দেয় তুমি 2টা দিবে, আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যাও, এটা সেটা আবদার করবে। যেমন ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসতে, ফুল, বই নিয়ে তারপর বাসায় আসবে। আবার ধমকও দিবে যদি তোমার কথা না শোনে। পদ্ম নিজের মাথা স্থির করলো, মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইজান। মেধা বলেছিল পদ্ম আর ও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইজান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইজান কথা বলছে বেডে হেলান দিয়ে আদর্শ হয়ে। পদ্ম ইজানের আশেপাশে ঘুরঘুর করছে। কখন ইজানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে এমন অবস্থা। ইজান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্ম তাই করলো, গুটিসুটি হয়ে ইজানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ইজান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায়? কিছু করছিলাম না তো। তাই বুঝি? হ্যাঁ। ইজান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইজান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নেব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক। তুমি চিনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো, সে তো এমন অদ্ভুত নাম কখনো শুনিনি। এটা আসলো কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছেই থাকে। ইজান হাসলো বোকা মেয়ের বোকাশোকা কথাবার্তায়। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতেই মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গায়। ইজান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচণ্ড বিরক্ত লাগে ইজানের। নখে কত ময়লা থাকে সে কি এটা জানে না? এতই বাচ্চা সে। ইজান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইজানকে দেখালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। আমার অভ্যেস হয়ে গিয়েছে। মায়ের দিয়ে অভ্যাস ঠিক করব। ইজান উঠে তার কিছু শার্ট টি শার্ট পদ্মকে দিয়ে গিয়েছে গোছাতে। আবার বলে গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইজান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে।
এমন মনে হচ্ছে তার। মন খারাপ হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলো ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইজানের সাথেও বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইজানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইজান সেখানে গেল, পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইজান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইজানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করেই স্পর্শ করছে। ইজান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম পরপর কেঁপে উঠছে। জি। ইজানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল, পদ্ম আঁকড়ে হাত দিয়ে সেটা চেপে ধরল। কথা এমন শোনাচ্ছে কেন? পদ্ম ফুল, ইস পদ্ম ফুল। পদ্ম মুগ্ধ হয়ে আছে ইজানের উপর। আপনি এভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবেন না কেন? ইজানের এই কথাকে বেশি পাত্তা দিল, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবেই। মন খারাপ? পদ্ম মাথা নাড়ল। ইজান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে পড়ল, তোমাকে একটা বাবু উপহার দেব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারা দিন তাকে নিয়েই ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্মফুল?